রাহুল বসু যেদিন থেকে পরিবারের 60% শেয়ারস আদ্রিতার নামে করেছে, সেদিন থেকেই কল্যাণীর মুড অফ। কারণ কল্যাণী সেন এই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি, কিন্তু এখন তো আদ্রিতা ওনারও ওপরে উঠে গিয়েছিল। এতে ওনার মর্যাদাহানি হয়েছে বলে মনে করছিলেন কল্যাণী। ওনার হাতে আর কিছুই ছিল না। আদ্রিতার কাছ থেকে ওই 60% শেয়ারস বের করা সহজ কাজ নয়। কল্যাণীর কথা শুনে নবীন সবার আগে সোফা থেকে উঠে বললেন, মা, আমার মনে হয় আদ্রিতার সেই এবিলিটি নেই। ও আমাদের শেয়ারস কন্ট্রোল করতে পারবে না। কাকা ঠিক কথাই বলছে। আর সব থেকে বড় ব্যাপার, এইসব কার জন্য হয়েছে? আদ্রিতার মামার জন্য। ওনার জন্যই আজ আমাদের এই দিন দেখতে হচ্ছে। উনি আমাদের ঢোকালেন আর তারপর এসব হলো। আমার তো মনে হয় মামা ভাগ্নি মিলে রাহুল বসুর সঙ্গে হাত মিলিয়েছে শুধুমাত্র লাভের জন্য। কিন্তু আদ্রিতা তো আমাদের পরিবারেরই সদস্য। আমাদের পরিবারের শেয়ারস ওর কাছে থাকলে তো আমাদেরই ভালো, কোনো বাইরের লোকের কাছে তো আর থাকছে না। কল্যাণীর কথা শুনে হলে উপস্থিত সকলে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো, কিন্তু খুব কম সদস্যকে আদ্রিতার হয়ে কথা বলতে দেখা গেল। আগে কি হয়েছিল সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমি আদ্রিতার কাছ থেকে পরিবারের সমস্ত শেয়ারস ফেরত চাই। কিন্তু সেটা কিভাবে সম্ভব? তোমাদের কাছে কি কোনো প্ল্যান রয়েছে? স্পষ্ট কথায় জিজ্ঞেস করলেন কল্যাণী। কল্যাণীর কথা শুনে সকলে মুখ চাওয়াচাই করতে লাগলো। তারপর হঠাৎ করে নবীন সেনের মাথায় একটা আইডিয়া এলো। সঙ্গে সঙ্গে ওনার চোখ চকচক করে উঠল। ছুটে গিয়ে কল্যাণী সেনকে বললেন, মা, আমার কাছে একটা আইডিয়া আছে, কিন্তু আমার মনে হয় তুমি রাজি হবে না। আগে আইডিয়া শুনি। নবীনের কথা শুনে কল্যাণীর চোখও চকচক করতে লাগলো। নবীন ওনার সব থেকে প্রিয়। প্রতিবারই উনি কল্যাণীর প্রিয় হওয়ার দাম দেন। নবীনকে এত সাপোর্ট উনি এমনি এমনি করেন না। কোনো মুশকিলে পড়লে নবীনই ওনাকে সেখান থেকে বের করার চেষ্টা করেন। এসব ভাবতে ভাবতে নবীনের প্রতি ভালোবাসা উছলে উঠছিল কল্যাণীর। মা, আমার মনে হয় জোর জবরদস্তি করে কোনো লাভ হবে না। আদ্রিতার সঙ্গে ভালোভাবে মিশতে হবে তোমাকে। ওকে যতটা সম্ভব ভালোবাসা দেখাতে হবে। একমাত্র ভালোবাসাই পারবে আমাদেরকে এই সিচুয়েশন থেকে বের করে আনতে। তাহলে হয়তো আদ্রিতা পরিবারের শেয়ারস ফেরত দিয়ে দেবে। মাথায় হাত বুলিয়ে বললে সব হবে। মুচকি হেসে এই কথাগুলো বললেন নবীন। কিন্তু এইভাবে আমরা পুরো 60% শেয়ারস কি ফেরত পাবো? আমার মনে হয় ম্যাক্সিমাম 20% পেলেও পেতে পারি। বাকি 40% তো তখনও ওর কাছেই থাকবে। তাহলে লাভটা কি হবে? হতাশ হয়ে বললেন কল্যাণী। মা, তুমি বুঝতে পারছো না। আমি বলছিলাম আমরা আদ্রিতাকে দিয়ে ইকুইটি ট্রান্সফার এগ্রিমেন্টে সাইন করাবো, আর সেই কন্ট্রাক্টের পিছনে আরো একটা পেপার জুড়ে দেব যাতে আদ্রিতা বুঝতে না পারে। এই উন্নত প্রযুক্তির বাজারে সবকিছুই সম্ভব। নবীন এ বিষয়ে খুব বেশি কিছু বললেন না, কিন্তু বসার ঘরে উপস্থিত পরিবারের সকল সদস্যরাই নবীনের কথা খুব ভালো মতো বুঝতে পারছিল। মনে হচ্ছে এটাই একমাত্র উপায়। দীর্ঘশ্বাস ফেলে বললেন কল্যাণী। ঠিক সেই সময় নবীন বললেন, রাহুল বসু ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি আদ্রিতার নামে করে দিয়েছিল। এখন সেটা কতদিনও সামলাতে পারে দেখি। আসলে এই কারণেই আদ্রিতার উপর এত রাগ নবীনের। উনি বুঝতে পারছিলেন না যে রাহুল কেন আদ্রিতার উপর এতটা সহানুভূতিশীল হলো। নবীনের কথা শুনে আবার কল্যাণীর মুখ উজ্জ্বল হয়ে উঠল। কল্যাণীর হাতে সব শেয়ারস চলে এলে কোম্পানিটাও ওনারই হয়ে যাবে। তারপর সেন পরিবার উন্নতির শিখরে পৌঁছে যেতে পারবে। এসবই মনে মনে ভাবতে লাগলেন কল্যাণী। প্রায় 5 দিন পরে নীল অফিসে এলো। প্রচুর কাজ জমে গিয়েছে। রায়চৌধুরী গ্রুপের অফিসে বসে টেবিলে রাখা কাগজপত্র দেখছিল নীল। স্যার, আজকে মার্কেট ওপেন হলে আমাদের কোম্পানির শেয়ারস অনেক নিচে নেমে যাবে। মাথা নিচু করে নীলকে এই কথা বলল নন্দিতা। মানে, এসব কি বলছো? এটা কিভাবে হলো? চমকে উঠে বলল নীল। স্যার, হঠাৎই সবাই আমাদের অন্যান্য ব্রাঞ্চগুলোতে বেশি ইনভেস্ট করছে। সেই কারণে কলকাতা ব্রাঞ্চের ভ্যালু কমে গিয়েছে। গম্ভীর হয়ে নীলকে বলল নন্দিতা। টেবিলের মধ্যে আরো কিছু কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে দেখতে লাগলো নীল। ওর মুখ গম্ভীর হয়ে গিয়েছিল। এত কম সময়ের মধ্যে এত কিছু? এটা তো কোনো সহজ কাজ নয়। অনেক লোক প্রয়োজনের জন্য। কিছু একটা খুঁজতে গিয়ে নিজের মুখে বিড়বিড় করছিল নীল। স্যার, আপনি কি জানেন কি হয়েছে? অবাক হয়ে প্রশ্ন করলো নন্দিতা। ইকোনমিতে অ্যাটাক হওয়ার পর কলকাতার বড় বড় বিজনেসম্যান এ বিষয়ে ইনভেস্টিগেশন করেছেন, কিন্তু কেউই সোর্স জানতে পারেননি। এই বিষয়ে নীলের কোনো আইডিয়া রয়েছে সেটা প্রথমে ভাবতে পারেনি নন্দিতা। তুমি নিচে গিয়ে ওয়েট করো, আমার সঙ্গে কয়েকজন দেখা করতে আসবে, তাদের এখানে নিয়ে এসো। নন্দিতার দিকে না তাকিয়েই ফাইলস আর ফোন দুহাতে দুটো জিনিসে মুখ ডুবিয়ে বলল নীল। মাথা নেড়ে বলল নন্দিতা, ঠিক আছে স্যার।
নীল কাদের সঙ্গে মিটিং করবে তা নন্দিতা কিছুই জানে না। নীল ওই ব্যাপারে আর বেশি কথা বাড়ালো না, তাই নন্দিতাও আর ওকে কিছু জিজ্ঞেস করার সাহস না পেয়ে কেবিনের বাইরে চলে গেল। নন্দিতা বাইরে যেতেই নিজের হাত সজোরে টেবিলের উপর মারল নীল। রাগে কাঁপছিল নীল। তারপর ফোনটা বের করে একটা নাম্বার ডায়াল করলো। হ্যালো নীল, কি হয়েছে? ফোনের ওপাশ থেকে গম্ভীর গলায় প্রশ্ন করলো ধীরেন রায়চৌধুরী। কাকা, পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। তোমার মনে হয় না এবার আমার সত্যিটা জানা উচিত? কি, আমি ঠিক বলছি তো? কেউই এর সোর্স সম্পর্কে কিছুই জানতো না, কিন্তু মনে হচ্ছে নীল আন্দাজ করতে পারছিল যে এর জন্য কে দায়ী। নীলের মুখে এসব কথা শোনার পর ধীরেন কিছুক্ষণ চুপ করে রইল। 10 সেকেন্ড কেউ কোনো কথা বলল না। তারপর ধীরেন বলল, হ্যাঁ, তুমি ঠিক ধরেছ, এসব আমাদের পরিবারের লোকেরাই করেছে। কিন্তু কেন? চিৎকার করে বলে উঠল নীল। ও এখন শুধু সত্যিটা জানতে চাইছিল। গম্ভীর গলায় বলে উঠল ধীরেন, তোমার পারফরমেন্স দেখে পরিবারের সবাই একদম খুশি নয়। সবাই মনে করে যে তুমি কোনো কাজের নও। তোমার দাদুর মনে হয় তুমি শুধু দেখনদারি করো। আর তোমার এই অ্যাটিটিউড আমরা কেউ পছন্দ করি না। এই দম্ভ একদিন তোমার বিপদ ডেকে আনবে নীল। তোমার এটা বোঝা উচিত। তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই এসব করতে হয়েছে আমাদের। এই শিক্ষা তুমি সারা জীবন মনে রাখবে। ভবিষ্যতে তোমারই ভালো হবে। কাকা, তোমার একটু ভয় করলো না? তুমি কি ভুলে গেলে আমি রায়চৌধুরী পরিবারকে কত টাকা ধার দিয়েছি? 80 কোটি টাকা। এক মুহূর্তের মধ্যে আমি সব টাকা ফেরত নিয়ে নিতে পারি। আগেও নিতে চেয়েছিলাম, কিন্তু সে যাত্রায় বেঁচে গিয়েছিলে তোমরা। গম্ভীর গলায় ধীরেনকে জবাব দিল নীল। তোমার টাকার দরকার, তাই তো? কিন্তু তুমি এটা ভেবো না যে এই টাকা নিয়ে তুমি আমাদের কলকাতা ব্রাঞ্চকে বাঁচাতে পারবে। আর তাছাড়া এটা তোমার দাদুর সিদ্ধান্ত। আমি তোমাকে ভালো কথা বলছি, এখানে এসে নিজের পরিবারের সদস্যদের কাছ থেকে ক্ষমা চাও। তোমার কপাল ভালো থাকলে সকলে তোমাকে ক্ষমাও করে দিতে পারে। রায়চৌধুরী পরিবারের বিজনেস আলাদা আলাদা সেক্টরে ভাগ করা, আর নীলের উপর এই কলকাতা ব্রাঞ্চের সব দায়িত্ব দেওয়া হয়েছিল। অর্ণবের বিয়েতে গিয়ে নীল নিজের ক্ষমতা দেখিয়েছিল। এই বিষয়টাই রায়চৌধুরী পরিবারের কেউ ভালো চোখে দেখেনি। টাকা দিয়েছে বলে নীল যা খুশি তাই করতে পারে না, এটাই মনে করে রায়চৌধুরী পরিবারের বাকি সদস্যরা। নীলের ব্যবহারে প্রচন্ড বিরক্ত হয়েছেন ওর ঠাকুরদা শশাঙ্ক রায়চৌধুরী। তাই নীলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এসব প্ল্যানিং করেছেন, যাতে সবাই মিলে প্রমাণ করতে পারে যে নীল কোম্পানি চালাতে জানে না। ধীরেনের কথা শুনে আর কোনো উত্তর দিল না নীল। ফোনটা কেটে দিল। দুহাত দিয়ে মুখ ঢেকে কিছু একটা ভাবতে লাগলো সে। রাগে ওর মাথা ফেটে যাচ্ছিল। রায়চৌধুরী পরিবারের কাছে এত টাকা এলো কিভাবে? কয়েকদিন আগে পর্যন্ত তো পরিবারের সকলে নীলের পায়ে পড়েছিল। এত কম সময়ের মধ্যে হঠাৎ করে কি এমন হলো যে পুরো পরিবার এখন নীলের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে? কিছুক্ষণ ভাবার পর কুশল, পৃথা, অর্জুন, নিখিল আর বাকিদের ফোন করলো নীল। 1 ঘন্টার মধ্যে ওরা সবাই নীলের অফিসে চলে এলো। নীলের কথা মতো নন্দিতা ওদেরকে কেবিনে পাঠিয়ে দিল। নীল, এসব কি হচ্ছে? রায়চৌধুরীরা নিজেদের অন্যান্য ব্রাঞ্চের ভ্যালু বাড়ানোর জন্য এসব করছে নাকি? কলকাতা ব্রাঞ্চ থেকে অন্য সব ব্রাঞ্চের ভ্যালু বেড়ে গেলে তো সবাই ওদিকেই যাবে। এই ব্রাঞ্চের থেকে বাইরে সব ক্লায়েন্ট নিজেদের শেয়ারস তুলে নিচ্ছে। এভাবে চলতে থাকলে বাংলার ইকোনমিও ধসে যাবে। নীলের দিকে তাকিয়ে প্রশ্ন করলো পৃথা। রায়চৌধুরী পরিবারের অনেক ক্ষমতা। গোটা শহরের ইকোনমিকে ধুয়ে দিতে ওদের বেশি সময় লাগবে না। শুধু তোর নয়, সাথে বাংলার সমস্ত ব্যবসা জলে যাবে ভাই। সবার দিকে নজর ঘুরিয়ে বলল কুশল। এরা সকলে কলকাতা শহরের বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাই শেয়ারসের বিষয়টা ভালোভাবে বুঝতে পারছিল। কিন্তু ওরা এটা জানতো না যে রায়চৌধুরী পরিবার এসব কেন করছে। ঠিক সেই সময় অর্জুন নিজের চেয়ার থেকে উঠে নীলের দিকে তাকিয়ে বলল, নীল স্যার, ওরা কি আপনার ক্ষতি করার জন্যই এসব করছে? নিজের বাড়ির ছেলের ক্ষতি করার জন্য নিজেদের একখানা ব্রাঞ্চকে ডুবিয়ে দিচ্ছে এভাবে? এত নিচে নামতে পারলো ওরা? পরিবার নাকি শত্রু? এসব বিষয়ে আলোচনার সময় এটা নয়। মোদ্দা কথা হলো রায়চৌধুরী পরিবার নিজের প্রথম চালটা চেলে ফেলেছে। গম্ভীর গলায় বলল নীল। নীলের কথা শুনে কুশল আর বাকি সবাই চমকে উঠল। ওরা এই শহরের নামকরা ব্যবসায়ীদের তালিকায় পড়ে। ওদের কাছে বেশ ভালো রিসোর্সেসও রয়েছে। ওরা মুম্বাই, দিল্লি সব জায়গায় কন্ট্যাক্ট করতে পারবে, কিন্তু রায়চৌধুরী পরিবারের মতো এত রিসোর্সেস নেই। নীলের কথা শুনে ওরা ভয় পেতে শুরু করলো, কারণ রায়চৌধুরী পরিবার আর যাই হোক খুবই পাওয়ারফুল, আর ওদের মোকাবিলা করা সত্যিই ভীষণ চ্যালেঞ্জিং। এতটা হতাশ হওয়ার প্রয়োজন নেই। আমরা সকলে মিলে হাতে হাত রেখে এই সমস্যার সমাধান করব। আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা ডিসকাস করার জন্যই এখানে সকলকে ডেকেছি। গম্ভীর হয়ে বলল নীল। স্যার, আমরা এখন কি করব আপনি শুধু সেটা বলে দিন।
যা খুশি হয়ে যাক, আমরা আপনাকে সাপোর্ট করব, এর শেষ দেখে ছাড়বো। সোজাসুজি নীলের দিকে তাকিয়ে বলল নিখিল। পৃথা, কুশল আর অর্জুন কোনো উত্তর দিল না, কিন্তু নিখিলের কথা শেষ হতেই ওরা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। নীল যেন এখনো কিছু একটা ভাবছে, তারপরও সবাইকে বলল, যদিও পরিস্থিতি খুবই ক্রিটিক্যাল, আমাদের বিষয়টা খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। ক্ষমতা থাকলেই যা খুশি তাই করা যায় না। আজকে আমায় শুধু ছোট দেখানোর জন্য ওরা পুরো বাংলার সাথে খেলছে। একটা ব্যবসার সাথে কত লোক যুক্ত থাকে, শুধু আমাদের নয়, কত ডিপার্টমেন্ট থাকে, কত মানুষের পেট চলে, এরাও মানুষ। কিন্তু রায়চৌধুরী পরিবার এটা বুঝতে পারছে না যে আমাদেরও ক্ষমতা থাকতে পারে, লোকবল থাকতে পারে। তাই সবার প্রথমে আমাদের মার্কেট স্টেবল করতে হবে। সবাই মন দিয়ে নীলের কথা শুনছিল। নীল আরো বলল, মার্কেট স্টেবিলাইজ হওয়ার পর আমরা নিজেদের কাজ শুরু করব। রায়চৌধুরী পরিবারকে দেখিয়ে দেব যে কত ধানে কত চাল। নীল একদম ঠিক কথা বলছে, এটা আমাদের কাছে একটা নতুন অপরচুনিটি। রায়চৌধুরী আর আমাদের মধ্যে কোনো খেলা হচ্ছে যেন। এই গেমে আমরা হেরে গেলাম, কিন্তু রায়চৌধুরী পরিবারকে আর উঠে দাঁড়াতে দেব না, দ্যাটস ফর শিওর। বেশ জোর দিয়ে বলল কুশল। 1 ঘন্টা পরে কলকাতা শহরে একটা শকিং ঘটনা ঘটল। সবাই জানতে পারল যে রায়চৌধুরী গ্রুপ ওদের অন্যান্য ব্রাঞ্চে অনেক টাকার ইনভেস্টমেন্ট করেছে। কলকাতার সমস্ত ব্যবসার দেশ বিদেশ মিলে অনেক ইনভেস্টর ছিল, কিন্তু এই ঘটনার পর এখানের ব্যবসাগুলোর শেয়ারের দাম কমতে থাকলো। সবাই কলকাতার বদলে বাইরে ইনভেস্ট করছে। কিন্তু তারপরই কুশল, পৃথা আর বাকি সবাই কলকাতা শহরের শেয়ার মার্কেটে কোটি কোটি টাকা লাগিয়ে দিল। একসঙ্গে সকলে ফান্ডস ইনভেস্ট করায় সবার মধ্যেই একটা চাপা চিন্তা। নীল, কুশল আর বাকি সবাই মিলে শহরের শেয়ার মার্কেট বাঁচানোর পণ করে নিয়েছিল। কলকাতার মানুষজনের সাথে কোনো ভুল হতে দেবে না তারা, যেন তেন প্রকারেণ ওদের এই কাজ করতেই হবে। এদিকে সেন বাড়িতেও সবাই চিন্তায়। কল্যাণী সেন জিজ্ঞেস করলেন, আজ আমাদের স্টক কতটা পড়েছে? ঠাম্মা, আমাদের শেয়ার স্টক অনেকটা নিচে নেমে গিয়েছে। কল্যাণীকে উত্তর দিল ওর এক নাতি। এটা শোনার পরই সকলে চুপ করে গেল। আমাদের এখন কি করা উচিত? তোমরা সকলে সাজেস্ট করো। এরকম ভাবে চলতে থাকলে সেন পরিবার সমস্যায় পড়ে যাবে। প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে বললেন কল্যাণী। এরকম একটা অবস্থা কোনো ছোটখাটো বিষয় নয়। অনেক ব্যবসায়ীদের জন্য এই পরিস্থিতি মোকাবিলা করা সহজ ছিল না। মা, আমার কাছে একটা সাজেশন আছে, তবে আমি জানি না সকলে আমার কথায় রাজি হবে কিনা। নিচু গলায় এ কথাগুলো বললেন নবীন। না না, বলো, এই মুহূর্তে তোমার সাজেশন খুবই প্রয়োজন। উদ্বিগ্ন হয়ে নবীনের দিকে তাকিয়ে বললেন কল্যাণী। আমরা আমাদের 60% শেয়ার রায়চৌধুরীদের নতুন ইনভেস্টমেন্টে অ্যাড করে দিলে কেমন হয়? তাহলে এদিকে যতই শেয়ার মার্কেটে টাকা ডুবুক, ওদিকে আমাদের লাভ হবে। গলা নিচু করে বললেন নবীন। ফাইনাল রেজাল্ট যা খুশি হোক, কিন্তু আমরা আমাদের অর্ধেকের বেশি স্ট্রেংথ প্রিজার্ভ করতে পারবো। নবীন একদম ঠিক কথাই বলছে। রায়চৌধুরীদের থেকে আমরা সাহায্য নিতে পারি, কিন্তু ওরা কি তারপর আমাদের কোনো সাহায্য করবে? আমার মনে হয় এই প্ল্যানটা খুবই ভালো। বাংলার যা অবস্থা, এখন নিজেদের কথা ভাবা উচিত। সেন পরিবারের সদস্যরা ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছিল। আদ্রিতার পাশেই চুপ করে দাঁড়িয়েছিল নীল। এসব শুনে ও চমকে উঠল। নীল বুঝতে পেরেছিল যে নবীন আসলে কি করতে চাইছে। আদ্রিতা, তোমার কি মনে হয়, নবীনের সাজেশন কি আমাদের মেনে নেওয়া উচিত? আদ্রিতার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন কল্যাণী। আদ্রিতা কি নবীনের কথা একমত হবে? এটা কি নবীনের কোনো ফন্দি?